এরপরে এবার আমি আপনাদেরকে বলবো সংহাং ফলস আর তার সাথে সংহাং রিভার ক্যানিয়ন ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। এটিও মেঘালয়ের একদমই কম পরিচিত একটা খুব সুন্দর ভ্রমণস্থল। যদিও এই জায়গার নাম বা পরিচিতি আমার কাছে আগে ছিল না, কিন্তু ইয়াসও আমাকে এই জায়গাটা ওর পছন্দ মতো এক্সট্রাভাবে দেখিয়েছিল, কারণ এই ফলসটা আগের ফলসের কিছুটা কাছাকাছি জায়গাতে অবস্থিত। খাসিদ রোয়াংকুই ফলস দেখে বেরিয়ে এসে এবার অন্য আরেক দিকে হাঁটা শুরু করতে হলো আমাদেরকে। সেই একই রকম মেঠো আর জল কাদাওয়ালা পথ, প্রায় সমতল রাস্তা, মাঝে মাঝে ঢেউ খেলে উপরে নিচু হয়ে চলেছে সামনের দিকে। পথ একটুও কঠিন নয়, তবে জলেতে, কাদাতে আর পাথরের উপর দিয়ে চলতে চলতে যতটা প্রবলেম হয় ঠিক ততটাই প্রবলেম হচ্ছে। ঘন কুয়াশা ভরা পরিবেশে খুব বেশি দূর পর্যন্ত ঠিকমতো দেখাও যাচ্ছে না। শুধু ইয়াসোর পেছনে বাধ্য ছেলের মতো মাটির দিকে চোখ রেখে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি। প্রায় ঘন্টাখানেক হাঁচড়ে পাচড়ে চলার পরে সামনে এলো সেই জায়গা। কুয়াশা এখানে এমন গভীর হয়ে রয়েছে যে 10 ফুট দূরের জায়গাও ঠিকমতো পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তারই মধ্যে একটু ভালো করে দেখলাম যে একটা মাঝারি আকারের ঝর্ণা বেশ কয়েক ফুট গভীর খাতের মধ্যে পড়ে তারপরে একদম শান্তভাবে সমতলের নদীর মতো সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে দেখতে পেলাম যে এই নদীটি মেঘালয়ের অন্য সব নদীর থেকে একটা বিশেষ পার্থক্য রয়েছে। সেটা হলো এই যে অন্যান্য নদীতে সাধারণত নদীর পাড় আর নদীর জল সমান্তরালভাবে পাশাপাশি থাকে, কিন্তু এই নদীর জল দুই পাড়ের থেকে অনেক নিচ দিয়ে বয়ে চলেছে। নদীর দুই সাইডে যেখানে জলের শেষ রয়েছে সেখানে কিন্তু কোনো পাড় নেই, রয়েছে একেবারেই বেশ উঁচু এই পাহাড়ের দুপাশে দুটো দেয়াল। অনেকটা ওপর দিয়ে তাই নিচের দিকে নদীকে দেখতে হচ্ছে। ওই ঝর্ণার কাছাকাছি ছাড়া নদীর জল ছোঁবার কোনো কোথাও কিন্তু উপায় নেই। এখন বর্ষাকালে এই নদীতে আর ঝর্ণাতে অনেক বেশি জল বলে এখন এখানে কোনো বোটিং হচ্ছে না, কারণ নদী এখন বেশ খানিকটা ডিপ বা গভীরভাবে বয়ে চলেছে। কিন্তু বছরের অন্য সময়তে যখন এই ঝর্ণাতে বা নদীতে জল অনেক কম থাকে তখন এই সময় এখানে বোটিং আর কায়াকিং করতে পারা যায়। গরমকালে নাকি প্রচুর মানুষ এখানে কায়াকিং করতে আসে। শুনলাম যে বর্ষাকাল ছাড়াও সারা বছরই এই ঝর্ণাসহ নদীতে মোটামুটি জল থাকেই থাকে। বেশ কিছুটা গভীর খাদ বা গর্জের মধ্যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে বলে এই অঞ্চলটিকে বা এই জায়গাটিকে ক্যানিয়ন হিসাবে বলা হয়ে থাকে। কুয়াশা না থাকলে হয়তো চারিদিকটা দেখতে ভালো লাগতো বা ভালোভাবে দেখতেও পাওয়া যেত, কিন্তু এই সময় চারিদিক এমনভাবে কুয়াশাটায় ঢেকে রয়েছে, তাই খুব ভালোভাবে দেখতে না পেরে জায়গাটাকে আমার খুব একটা বিশাল ভালোও লাগলো না। আর বেশি জল বলে তো ওখানে বোটিং বা কায়াকিংও করা গেল না। তাই এখানে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে অল্প কিছু ছবি তুলে নিয়ে পরে ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে বিদায় নিয়ে। এখান থেকেও প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটে ওই আগের মতনই জলাজমি, কাদা জমি, ছোট নদী আর পাথর ভরা পথ পেরিয়ে আমরা সবাই মিলে উমসোয়ার গ্রামকে ফিরে আসলাম। এখানে একটা কথা বলে রাখি যে কোনো গাইড ছাড়া এই ফলসে যাওয়া একদম ঠিক হবে না। অবশ্য গাইড ছাড়া হলে আপনার হয়তো এই ফলসে নিজে চিনে আসতেও পারবেন না। বর্তমানে উমসোয়া গ্রাম থেকে এই পুরো পথটাই হেঁটে আসা ছাড়া আর কোনোভাবে সম্ভবপর নয়। ভবিষ্যতে পুরো রাস্তাটা তৈরি হয়ে গেলে গাড়ি কিন্তু একেবারে এই সংহাং ফলসের অনেকটা কাছাকাছি অনায়াসে পৌঁছে যাবে। তারপর এইখান থেকে অর্থাৎ এই মেন রাস্তা থেকে ফলস পর্যন্ত আসার কোনো নির্দিষ্ট বাঁধানো বা তৈরি করা রাস্তা না থাকলেও
মাঠের মধ্যে দিয়ে পায়ে চলা পথ ধরে আর চিনে এই ফলসে পৌঁছে যেতে হবে। কোনো রকম ল্যান্ডমার্ক বা নির্দেশিকা কিছু না থাকলেও এই ফলস ওই রাস্তা থেকে এখানে আসতে আশা করি খুব একটা অসুবিধা হবে না। আর সাথে যদি গাইড থাকে তাহলে তো কোথাও কোনো রকম অসুবিধাই হবে না এই ফলসে আসতে। এই ফলসে আসার গোটা পথেও কোথাও কোনো রকম কোনো দোকানপাট বা পানীয় জলের ব্যবস্থা নেই, কোথাও নেই কোনো রকম টয়লেটের ব্যবস্থাও। এই ফলসেও আসার জন্য বা ঢোকার জন্য কোথাও কোনো চার্জ লাগে না। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতেও কোথাও কোনো বাধা নেই, তাই কোনো ছবি তুলতেও কোথাও কোনো রকম কোনো চার্জ লাগে না। এই অঞ্চলে শুধুমাত্র জিও নেটওয়ার্ক ছাড়া আর কোনো কোম্পানি নেটওয়ার্ক কিন্তু নেই। ফলসের কাছাকাছি প্রাকৃতিকভাবে পড়ে থাকা ছোট বড় অনেক পাথরের ওপর বসে বিশ্রাম নেওয়া ছাড়া আর কিন্তু কোথাও কোনো রকম বিশ্রাম নেওয়ার কোথাও কোনো জায়গা নেই। এইবারে বলি যে এই সংহাং ফলস বা রিভার ক্যানিয়ন কিভাবে আসতে পারবেন। এই ফলস দেখতে চাইলে প্রথমে শিলং থেকে বেরিয়ে সেই স্মিথ, জন্সখা, মকেনরাও, পাসাং হয়ে আপনাকে আসতে হবে মাউসনা। এইবার এখান থেকে নহরন যাওয়ার যে পথটা গেছে সেই মেন রাস্তা থেকে এই ফলস যাওয়ার রাস্তা আলাদাভাবে বাম দিকে বেঁকে গেছে। আমি আবার বলছি যে এই সমস্ত জায়গাগুলোর নাম ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কিনা জানি না, তাই এই সমস্ত জায়গাগুলোর নাম শিলং থেকে এই ফলস আসতে একটার পর একটা জায়গার নাম আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। ওখান থেকে ওই নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় আসতে হবে। শিলং থেকে প্রায় 67 কিলোমিটার দূরে ইস্ট খাসি হিলস জেলাতে অবস্থিত এই গ্রামটি। প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে শিলং থেকে এখানে এসে পৌঁছতে। আপনারা যদি আপনাদের নিজেদের বাইক বা স্কুটি বা নিজেদের গাড়ি করে এখানে আসতে চান তো গুগলে এইসব নামগুলো দেখে নিয়ে কীভাবে আসবেন সেই রোড ডাইরেকশন দেখে নিয়ে এখানে চলে আসার চেষ্টা করতে পারেন। প্রত্যেক ভিডিওতে আমি বলছি যে কথা, এবারও সেই কথা একইভাবে বলি যে আমার গাইড ইয়াসো আর গাড়ির ড্রাইভার পালের প্রচণ্ড ভালো ছেলে এবং প্রচণ্ড ভালো ক্যামেরাম্যানও বটে। কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ট্যুরের গাড়ির ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরেই। এরা প্রথম থেকেই আমাকে এমনভাবে হেল্প আর সম্পূর্ণরূপে সাহায্য করেছে যে এদেরকে ছাড়া এই ট্রিপ আমার কোনোভাবে ভালোভাবে তো হওয়া দূরের কথা, কোনোভাবেই হয়তো হতো না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই সমস্ত ফলসে বা মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে আসতে চান তাহলে নির্দ্বিধাতে এদের সাথে যোগাযোগ করে মেঘালয়ের যে কোনো জায়গাতে যখন খুশি ঘুরতে চলে আসতেই পারেন। এদের দুজনেরই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই ছিল সংহাং ফলস আর রিভার ক্যানিয়ন ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। এই ব্যাপারে আরেকটা কথা বলি যে এই পুরো পথে কোথাও কিন্তু পেট্রোল পাম্প বা এটিএমও নেই, তো সুতরাং কাছে ক্যাশ রাখুন। তবে হ্যাঁ, কোনো কোনো জায়গাতে ছাড়া বেশিরভাগ জায়গাতেই যেখানে নেটওয়ার্ক আছে সেখানে অনলাইনে সমস্ত রকম দেওয়া নেওয়া চলে। আশা করি এখানে আপনাদেরকে আমি সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তাছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধাতে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে ওই সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভেচ্ছা দিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় রাধা মাধব কি।